মিস্টার নির্মল রোজারিওকে আমি সবিনয় অনুরোধ করছি। প্রতিবেদন উপস্থাপন করছেন মিস্টার নির্মল রোজারিও। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, ধর্মীয় বৈষম্য বিরোধী মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন। আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে সহৃদয় উপস্থিতির জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। প্রিয় ভাই ও বোনেরা, এক বিশেষ মুহূর্তে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আমরা সবাই জানি সরকারি চাকরিতে কোটা সংস্কারের ন্যায়সঙ্গত দাবিতে ছাত্র সমাজের মাসাধিকার ধারাবাহিক আন্দোলনে নিরীহ ছাত্রদের উপর নৃশংসতায় বহু ছাত্রের প্রাণহানিতে আন্দোলনের এক পর্যায়ে বিক্ষুব্ধ ছাত্র জনতার শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবির পরিপ্রেক্ষিতে 5 আগস্ট 2024 সরকার পদত্যাগে বাধ্য হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিশু ছাত্র সহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষের হত্যায় গভীরভাবে এবং ঐক্য পরিষদ ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের আত্মার সদ্গতি কামনা করছে এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছে। এই আন্দোলনে যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছে এবং সমাজের বিত্তবানদের আহতদের সুচিকিৎসায় সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে। ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতা হত্যায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শেখ হাসিনার সরকারের পতনের পর 8 আগস্ট 2024 শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের মধ্যবর্তী সময়কালে দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে, যা এর পরেও অব্যাহত থাকে, এখনো রয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে টার্গেট করে সমাজের এক শ্রেণীর সুযোগ সন্ধানী দুর্বৃত্ত দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং হত্যার ঘটনা ঘটিয়েছে। জোরপূর্বক জায়গা জমি দখল করা হচ্ছে। কোথাও কোথাও নারীদের উপর নির্যাতন চালানো হয়েছে। জোরপূর্বক জায়গা জমি দখল করা হয়েছে, চাঁদাবাজি করা হচ্ছে নতুবা দেশ ত্যাগের হুমকি দেওয়া হচ্ছে এবং দেওয়া হয়েছে। এক শ্রেণীর মানুষের মনোজাগতিক উপলব্ধিতে ভারত বিরোধিতা, হিন্দু বিরোধিতায় পর্যবসিত হয়েছে। এরূপ মানসিকতা দুষ্ট এক শ্রেণীর ছাত্রছাত্রী সাধারণ শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে দুর্বৃত্ত মহল বিশেষের প্ররোচনায় ও ইন্ধনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষক শিক্ষিকাদের অপদস্থ করে অন্যায়ভাবে তাদের পদত্যাগে বাধ্য করেছে বা পদত্যাগের হুমকি দিচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় এবং মানবাধিকারের বিরুদ্ধে অপরাধ। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এসব ঘটনার জন্য তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছে এবং অনতিবিলম্বে
অপরাধের সাথে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। সাংবাদিক বন্ধুগণ, ছাত্র আন্দোলনের গতি প্রকৃতি নিরিখে অতীতের অভিজ্ঞতার আলোকে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা এবং সাম্প্রদায়িক অপশক্তির অপতৎপরতার বিষয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য গত ৩ আগস্ট ২০২৪ তারিখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি ৬ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করে। মনিটরিং সেলের সদস্যদের তালিকা লিখে দেওয়া হবে। মিস্টার নির্মল রুজারিও আহ্বায়ক, শ্রী মনীন্দ্র কুমার নাথ সদস্য সচিব, অ্যাডভোকেট কিশোর রঞ্জন মণ্ডল সদস্য, শ্রী সাগর হালদার সদস্য, অ্যাডভোকেট দীপঙ্কর ঘোষ সদস্য ও ইঞ্জিনিয়ার সুব্রদেব কর সদস্য। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের আগে গত ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত প্রতিদিনের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলা সম্পর্কিত তথ্য আতঙ্কগ্রস্ত ভুক্তভোগী ও তৎসংশ্লিষ্টদের ফোনে ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে আন্তরিকভাবে তা সংবাদ মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে সহিংসতা রোধে দায়িত্বরত কর্মকর্তাদের এগিয়ে আসার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরদিন গত ৯ আগস্ট ঢাকার রিপোর্টার্স কমিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এক কোলাকুলি প্রেরণ করা হয়, যাতে ৫২টি জেলায় ২০৫টি ঘটনার তথ্য প্রাথমিকভাবে উল্লেখ করা হয়েছিল। আমরা সেদিন বলেছিলাম, ঐক্য পরিষদের মনিটরিং সেল সাম্প্রদায়িক সহিংসতার ফ্যাক্টস ফাইন্ডিংস সংগ্রহের কাজ চলমান রেখেছে, যা আপনাদের মাধ্যমে আজ গত ৪ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর দিয়ে সাম্প্রদায়িক হামলা, ভাঙচুর, লুটপাট, নারীদের উপর নির্যাতন ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তার একটি তালিকা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হলো। এর বাইরেও আমরা অনেক তথ্য রয়েছে যা আমাদের হস্তগত হয়নি। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা মহানগর কমিটির কাছ থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রণীত তালিকা গত ২৩ আগস্ট ২০২৪ ইংরেজি তারিখে প্রকাশের কথা থাকলেও প্রস্তুতির অভাবে তা সম্ভব হয়নি। এই অনিচ্ছাকৃত বিলম্বের জন্য আমরা দুঃখিত। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে প্রকাশিত এই তালিকা গত ৪ আগস্ট ২০২৪ থেকে ২০ আগস্ট ২০২৪ পর্যন্ত ২০১০টি ঘটনার তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, যার বিস্তারিত বর্ণনা তথ্য তালিকায় উদ্ধৃত থাকলেও এর সারসংক্ষেপ নিম্নরূপ। বাংলাদেশের ৭৬টি জেলা ও মহানগরের মধ্যে ৬৮টি জেলা ও মহানগরে সর্বমোট ২০১০টি সাম্প্রদায়িক সহিংসতায় ১৭০৫টি পরিবারের সদস্যরা সরাসরি আক্রান্ত হয়েছে। উক্ত পরিবারগুলোর মধ্যে ১৫৭টি পরিবার রয়েছে যাদের বসত বাড়িতে হামলা চালিয়ে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। সাম্প্রদায়িক সহিংসতার শিকার ১৭০৫টি পরিবারের মধ্যে খুলনা বিভাগে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে, যেখানে ৪ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, এর মধ্যে একজন বাক প্রতিবন্ধী। সাম্প্রদায়িক সহিংসতার শিকার ১৭০৫টি পরিবারের মধ্যে ৩৪টি আদিবাসী সম্প্রদায়ের পরিবার রয়েছে, যাদের বসতবাড়ি লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকটি পরিবারের জমি জবরদখল করা হয়েছে। সাম্প্রদায়িক সহিংসতায় ৬৯টি উপাসনালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিটি বিভাগেই এই ঘটনা ঘটেছে এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসী সম্প্রদায়ের উপাসনালয় ও
উপাসনালয় ও লোকজন আক্রান্ত হয়েছে। গত 4 আগস্ট থেকে 20 আগস্ট 2024 পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতায় প্রায় 50,000 নরনারী, কিশোর কিশোরী, শিশু ও প্রতিবন্ধী মানুষ সরাসরি আক্রান্ত হয়েছে এবং ক্রমায় আক্রান্তের সংখ্যা সারা দেশে আনুমানিক 2 কোটি ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠী, যারা বর্তমানে আতঙ্ক ও ভয়ের মধ্যে দিনাতিপাত করছে। 157টি পরিবার রয়েছে যারা বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, অর্থ সম্পদ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে তাদের পরিবার পরিজন নিয়ে বর্তমানে মানবতর জীবনযাপন করছে। বিভাগওয়ারি তথ্য: ঢাকা বিভাগে হত্যা 1, উপাসনালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ 16, বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ 80, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ 51, জমি বা ব্যবসা প্রতিষ্ঠান দখল 3টি, শারীরিক নির্যাতনের শিকার 9 জন, মোট সহিংস ঘটনা 160টি। চট্টগ্রাম বিভাগে হত্যা 1 জন, উপাসনালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ 4টি, বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ 50টি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ 42টি, জমি বা ব্যবসা প্রতিষ্ঠান দখল 2টি, শারীরিক নির্যাতন 1টি, মোট 100টি ঘটনা চট্টগ্রামে ঘটেছে। খুলনাতে হত্যা 2 জন, উপাসনালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ 10টি, নারী নির্যাতন, ধর্ষণ বা গণধর্ষণ 4টি, বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ 367টি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ 411টি, শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে সেখানে 16টি, মোট 810টি ঘটনা খুলনাতে ঘটেছে। রাজশাহী বিভাগে হত্যা 1টি, উপাসনালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ 14টি, বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে 134টি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে 135টি, জমি বা ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়েছে 7টি, শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে 6টি, মোট ঘটনা ঘটেছে 297টি। রংপুরে হত্যার ঘটনা ঘটেছে 1টি, উপাসনালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে 11টি, বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে 145টি এবং ব্যবসা প্রতিষ্ঠান হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে 109টি, জমি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে 4টি, শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে 1টি, মোট 271টি ঘটনা ঘটেছে রংপুরে। বরিশালে হত্যার ঘটনা না ঘটলেও কিন্তু উপাসনালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে 7টি, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে 44টি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাটের এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে 32টি, জমি বা ব্যবসা প্রতিষ্ঠানে দখলের ঘটনা ঘটেছে 1টি, শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে 2টি, এই মোট 86 ঘটনা বরিশালে ঘটেছে। ময়মনসিংহে হত্যার ঘটনা ঘটেছে 1টি, উপাসনালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে 6টি, বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে 75টি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে 39টি, 138টি এবং জমি ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়েছে মোট 3টি এবং শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে 1টি, মোট ঘটনা ঘটেছে 224টি।
ছেলেকে হত্যার ঘটনা 2টি, উপাসনালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা 1টি, বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা 20টি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে 35টি, বসত বাড়ি দখল হয়েছে 1টি এবং জমি বা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে 1টি, শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে 2টি, ঘটনা ঘটেছে 62টি। মোট ঘটনা হত্যা হলো 9টি, 9 জনকে হত্যা করা হয়েছে। উপাসনালয়ে হামলা ভাঙচুরের এবং অগ্নিসংযোগের ঘটনা 69টি, নারী নির্যাতনের ঘটনা ঘটেছে 4টি বা গণধর্ষণ, নারী নির্যাতন এবং গণধর্ষণের ঘটনা। বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ 915টি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা 953টি, বসত বাড়ি দখলের ঘটনা ঘটেছে 1টি, জমি ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়েছে 21টি এবং শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে 38টি। মোট ঘটনা হলো 2010টি এবং নিচের শাসনকে দেওয়া হয়েছে যেটা আমি ইতিমধ্যে করেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে বৈষম্য দূর করে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে 10 এপ্রিল 1971 সালের স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আশা করে এবং বিশ্বাস রাখতে চায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তাদের সময়কালে সমাজের সকল ক্ষেত্রে বিরাজমান অসঙ্গতি ও বৈষম্য দূর করে বাংলাদেশকে বিশ্বের বুকে প্রকৃত অর্থে বৈষম্যহীন গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার পথ তৈরিতে অম্লান ভূমিকা পালন করবে। কিন্তু অপ্রিয় হলেও সত্য যে নতুন উপদেষ্টা পরিষদের বঙ্গভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানে মাত্র একটি ধর্ম গ্রন্থ থেকে পাঠ সংখ্যালঘু সম্প্রদায়কে আশাহত করেছে। আমরা গত 13 আগস্ট 2024 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে অনতিবিলম্বে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ, দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে 8 দফা দাবি পেশ করেছিলাম। কিন্তু উক্ত 8 দফা বাস্তবায়নে আজ পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। আমরা উক্ত 8 দফা বাস্তবায়নের জন্য আজকের এই সংবাদ সম্মেলন থেকে জোর দাবি জানাচ্ছি এবং 8 দফা দাবি আপনাদের সাথে এই বক্তব্যের সাথে সংযুক্ত করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, যে মহান উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যে স্বাধীনতার জন্য মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং বাঙালি আদিবাসী নির্বিশেষে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, 30 লক্ষ মানুষ আত্মহতি দিয়েছিল, 2 লক্ষ মা বোনের সংখ্যাহানি হয়েছিল, 1 কোটি মানুষকে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করতে হয়েছিল, যার মধ্যে শতকরা 93% ছিল সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়। সে স্বাধীন দেশে 1972 পরবর্তী 1990, 1993, 2001 থেকে 2006, 2013 থেকে 2021 এবং তৎপরবর্তী সময়ে 2024 সালে বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত প্রতিটি সরকারের আমলে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়, যাদের বৃহদাংশ হিন্দু সম্প্রদায়, নানাভাবে নির্যাতন, নিপীড়ন ও বৈষম্যের শিকার হয়েছে। অপ্রিয় হলেও সত্য যে বিগত সামরিক বেসামরিক কোন সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সংঘটিত হাজারো নির্যাতন, নিপীড়নের ঘটনা কোনোটিরই আজ পর্যন্ত বিচার হয়নি বা দেশবাসীর দোষীদের শাস্তির মুখোমুখি করা হয়নি। ফলশ্রুতিতে 1970 সালের 19 থেকে 20% সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যা 2024-এ নেমে প্রায় 8.60% এসে দাঁড়িয়েছে। আশার কথা, এবারের সাম্প্রদায়িক
সহিংসতার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রতিরোধে সারা দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়, নারী, পুরুষ, শিক্ষার্থী, যুব ও কিশোর সকলেই রাস্তায় নেমে প্রতিবাদ করেছে এবং প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে। দেশের সংখ্যালঘু সম্প্রদায় আস্থা ও বিশ্বাস রাখতে চায় যে অতীতের বিচারহীনতার সংস্কৃতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসা বর্তমান সরকারের আমলেও চলমান থাকবে। সংখ্যালঘু সম্প্রদায়ের আর একটি লোককেও দেশ থেকে বাধ্য হতে হবে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে সংগঠিত মানবতা বিরোধী ঘটনাসমূহের ক্ষেত্রে জাতিসংঘের তথ্যানুসন্ধান কমিটির তত্ত্বাবধানে তদন্ত কার্যক্রম পরিচালিত হওয়ার সংবাদ বাংলার আপামর জনগণকে আশ্বস্ত করেছে। আজকের এই সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর পক্ষ থেকে জাতিসংঘের মাননীয় মহাসচিব মিস্টার আন্তোনিও গুতেরেসের কাছে আমাদের আকুল আবেদন, শেখ হাসিনার পতন পরবর্তী সংখ্যালঘুদের টার্গেট করে সাম্প্রদায়িক নৃশংসতার ঘটনাগুলির পাশাপাশি 1990 এর অক্টোবর থেকে 2001 সাল পর্যন্ত সংখ্যালঘুদের উপর 2021 সাল পর্যন্ত সংখ্যালঘুদের উপর সংঘটিত সকল মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার ঘটনাগুলির নির্মূল ও নিরপেক্ষ তদন্ত করা হোক, জাতিসংঘের তত্ত্বাবধানে নিরূপিত করা হোক সংখ্যালঘুদের উপর অব্যাহত সহিংস ঘটনাগুলি রাষ্ট্রীয়, রাজনৈতিক না সাম্প্রদায়িক। এসব ঘটনার জন্য দায়ী ব্যক্তিদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর উপর আমরা সংখ্যালঘু জনগোষ্ঠীর পক্ষ থেকে জোর গুরুত্ব আরোপ করছি। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা এই ব্যাপারে জাতিসংঘের মাননীয় সেক্রেটারি জেনারেলের কাছে উদাত্ত আহ্বান জানাই। এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই যে 2001 থেকে 2006 সালের সাম্প্রদায়িক সহিংসতার তত্ত্বানুসন্ধানে মহামান্য হাইকোর্টের নির্দেশনায় 2009 সালে শাহাবুদ্দিন কমিশন গঠন করা হয়েছিল। এই কমিটি 2011 সালে পূর্বতন সরকারের কাছে সুপারিশ সম্বলিত রিপোর্ট পেশ করলেও তা আদৌ আলোর মুখ দেখেনি, সুপারিশ বাস্তবায়ন দূরের কথা। 2013 সালের পর থেকে 2021 সালের পূর্ব পর্যন্ত যেসব সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে তারও কোনো বিচার হয়নি। 2021 সালে দুর্গাপূজার সময়কালে সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে মহামান্য হাইকোর্টের নির্দেশনায় বিচার বিভাগীয় তদন্ত শুরুর পরপরই তৎকালীন অ্যাটর্নি জেনারেলের সুপ্রিম কোর্টের চেম্বার জজের কাছে আবেদন দায়েরের সাথে সাথে তা স্থগিত হয়ে যায়। আমরা মনে করি এবং স্থির বিশ্বাস বিগত 4 দশক ধরে সংখ্যালঘু জনগোষ্ঠীকে টার্গেট করে যেসব সাম্প্রদায়িক ঘটনাগুলি ঘটেছে তাও মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পড়ে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি দেশের ক্রমাবনতিশীল আইন শৃঙ্খলা রক্ষায় ইতিমধ্যে আমাদের গৌরব উজ্জ্বল সেনাবাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অর্পণ করা হয়েছে। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এছাড়া আমরা গভীর বোধের সাথে লক্ষ্য করেছি আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তকে ঢাকার যাত্রাবাড়ি ও মিরপুর থানায় প্রতি হত্যা মামলায় আসামি করা হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ি থানার মামলায় কথিত ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে 19 জুলাই আনুমানিক বেলা 1:45 থেকে 2টার দিকে। অথচ এই সময়ে তিনি ছিলেন কলকাতায়। ওই দিন বেলা আনুমানিক 11টা বা 11:30টার দিকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ইউএস বাংলা ফ্লাইটে টাটা মেডিকেল সেন্টারে চেকআপের নিমিত্তে তিনি কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। আর মিরপুর থানার মামলায় কথিত ঘটনা সংঘটনের দিন 5 আগস্ট তিনি ছিলেন চট্টগ্রামে তার নিজ বাসভবনে। এ থেকে সুস্পষ্ট যে তাকে অবৈধ হয়রানি ও তার কণ্ঠরোধে মামলায়
যুক্ত করা হয়েছে, যা নিঃসন্দেহে আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমাদের জেলা পর্যায়ে বেশ কয়েকজন নেতৃবৃন্দের বিরুদ্ধেও এই জাতীয় মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এসব গায়েবী মিথ্যা মামলা থেকে তাদের নাম অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। আজকের এই সংবাদ সম্মেলন থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে মানবতা বিরোধী সংগঠিত সাম্প্রদায়িক সহিংস ঘটনাবলীর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং সারা দেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতার চির অবসান, দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আগামী 21শে সেপ্টেম্বর 2024 শনিবার বিকেল 4টায় ঢাকা সহ সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দীর্ঘক্ষণ সময় ধরে আপনারা আমাদের বক্তব্য শুনেছেন। আশা করি আপনারা আমাদের নিজ নিজ গণমাধ্যমে তা তুলে ধরে ধর্মীয় বৈষম্য বিরোধী মানবাধিকারের আন্দোলনকে এগিয়ে নিতে সর্বাত্মক সহায়তা করবে। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করছি। আন্তরিক ধন্যবাদার্থে ডক্টর ভৌমিক, প্রসাদন তালুকদার, নির্মল জাতীয় সভাপতি ত্রয় এবং মনীন্দ্র কুমার নাথ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপসমন্বয়ক, ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ঐক্য মোর্চা, আপনাদের সবাইকে প্রিয় সাংবাদিক বন্ধুগণ,